নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ভিডিও যে টিউটোরিয়ালটা আছে একটু অন্য ধরনের। এটা আমাদের সিলেবাস বহির্ভূত জিনিস, সিলেবাসের মধ্যে নয়, এটা একেবারে নতুন জিনিস। জাস্ট আমরা একটু এটা নিয়ে পড়ার চেষ্টা করেছি, বা আমিও একটু পড়ার চেষ্টা করে সামান্য অংশ তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে। সেটা বিষয় হলো কোভিড-19। কোভিড-19 খুব এখন আমাদের দেশের মধ্যে বা বিশ্বব্যাপী একটি প্যান্ডেমিকের মতো মহামারীর আকার ধারণ করেছে। দেখা যাক যে এই ভাইরাসের ইনফেকশন পাথওয়েটা কিভাবে সম্পন্ন করে, তাছাড়া আমাদের শরীরে কোন কোন অর্গানগুলোকে ক্ষতিগ্রস্ত করে, কিভাবে কাজ করে, সেই সম্পর্কে আমরা আজকে ভিডিওতে জানবো কিছু সামান্য অংশ। তা প্রথমে হচ্ছে কোভিড-19। কোভিড-19 হচ্ছে এক ধরনের SARS-CoV-2 টাইপের এক ধরনের ভাইরাস। SARS-CoV-2 টাইপের ভাইরাসের জেনারেলি হচ্ছে এটা আরএনএ যুক্ত ভাইরাস। এই ভাইরাসের সাধারণ ভাইরাসের মতো যেমন বাইরের দিকে প্রোটিন আবরণ থাকে, এরও বাইরে প্রোটিন আবরণ আছে, ভিতরে একটা জেনেটিক মেটেরিয়াল আছে, এর বাইরে কাঁটার মতন কতগুলো স্পাইক থাকে, এগুলো স্পাইক প্রোটিন বা এস প্রোটিন বলা হয়। জেনারেলি ইনফেক্টেড পারসন মানে যে অলরেডি করোনা ভাইরাসে আক্রান্ত বা ইনফেক্টেড সেই ইনফেক্টেড পারসনের যে ড্রপলেট মানে আমাদের কাশির সময়, আমাদের হাঁচির সময় নাক থেকে যে সূক্ষ্ম সূক্ষ্ম কণার মতো অংশগুলো বাইরে নির্গত হয় তাদেরকে ড্রপলেট বলা হয়। সেই ড্রপলেটের মাধ্যমে জেনারেলি সব থেকে বেশি সংক্রমণ ঘটে। তবে বর্তমান গবেষণা এটা বলছে যে সামান্য পরিমাণে ফেসেস মানে মলের মাধ্যমে সংক্রমণ সামান্য পরিমাণে ঘটে থাকে, তো ড্রপলেটের মাধ্যমে সব থেকে বেশি সংক্রমণ ঘটে। তাহলে ইনফেক্টেড ব্যক্তি ড্রপলেট থেকে জেনারেলি এটা সংক্রমণ আমাদের শরীরে ঘটে। কি হয় না, এটা আমাদের শরীরে যখন ড্রপলেট দিয়ে আমাদের নাকের নেজাল ক্যাভিটির মধ্য দিয়ে আমাদের শরীরের ভেতরে দিয়ে আমাদের রেসপিরেটরি সিস্টেমে প্রবেশ করে। প্রথমে রেসপিরেটরি সিস্টেমে আমাদের ফ্যারিংস আছে, ফ্যারিংস থেকে পরবর্তীকালে সেটা আস্তে আস্তে আমাদের শরীরের ভেতরে দিয়ে লাংসের মধ্যে ক্রিয়া করতে আরম্ভ করে এবং আলটিমেটলি আমাদের লাংসের যে একক বা অ্যালভিওলাই, সেই অ্যালভিওলাইয়ের মধ্যে যে অবস্থান করে, তাহলে আলটিমেটলি এটা অ্যালভিওলাই যে পৌঁছায়, লাংসের মধ্যে অ্যালভিওলাই যে পৌঁছায়। অ্যালভিওলাই পৌঁছানোর পর এদের কিছু শারীরবৃত্ত প্রক্রিয়া করে। অ্যালভিওলাই পৌঁছানোর পর কি না, একটা অ্যালভিওলাই চিত্র এখানে বড় করে দেখানো হয়েছে। একটা অ্যালভিওলাইয়ের মধ্যে দু ধরনের সেল থাকে, বাইরের লেয়ার দু ধরনের সেল থাকে। সবুজ কালার যে সেলগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে নিউমোসাইটিক ওয়ান টাইপ সেল, আর রেড কালার যে সেলগুলো করা হচ্ছে এগুলো হচ্ছে নিউমোসাইটিক টু টাইপ সেল। অর্থাৎ যে এপিথেলিয়াল সেলগুলো আছে সেলগুলো দুই প্রকারের হয় আমাদের অ্যালভিওলাইয়ে, একটা হচ্ছে নিউমোসাইটিক ওয়ান টাইপ সেল, একটা হচ্ছে নিউমোসাইটিক টু টাইপ সেল। জেনারেলি করোনা ভাইরাস বা আমাদের যে SARS-CoV-2 ভাইরাস, এই ভাইরাস আমাদের সরাসরি নিউমোসাইটিক যে টু সেল আছে অর্থাৎ নিউমোসাইটিক টু সেল, সেই নিউমোসাইটিক টু সেলকে অ্যাটাক করে। কেন নিউমোসাইটিক টু সেলকে অ্যাটাক করার কারণ আছে, এবং এর পিছনে যে আমাদের বিভিন্ন রকম সিম্পটমগুলো হয় এরও কারণ আছে। কারণ নিউমোসাইটিক টু সেল একটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল ক্রুশিয়াল রোল প্লে করে আমাদের লাংসের ভিতরে। সেটা কি না, এখান থেকে এক বিশেষ ধরনের পদার্থ খরিত হয় যাকে বলা হয় ফুসফুসীয় সারফেক্ট্যান্ট, একে বলা হয় পালমোনারি সারফেক্ট্যান্ট, যার বাইরে একটা ওই এপিথেলিয়াম গায়ের বাইরে একটা আবরণের সৃষ্টি করে। এটাকে বলা হয় পালমোনারি সারফেক্ট্যান্ট। যে পদার্থ দ্বারা পালমোনারি সারফেক্ট্যান্টটা তৈরি হয় সেটা হচ্ছে ডিপিপিসি পদার্থ হয়। ডাই পাল বিটয়েল ফসফোডাইডিল কোলিন নামক একটা পদার্থ থাকে, যার দ্বারা আমাদের ফুসফুসের সারফেক্ট্যান্ট তৈরি হয়। ফুসফুসের সারফেক্ট্যান্টের কাজ কি? ফুসফুসের সারফেক্ট্যান্টের কাজ হচ্ছে আমাদের ফুসফুসের ভিতরে যে তার যে সারফেস টেনশন, সেই সারফেস টেনশনটাকে কমিয়ে দিয়ে ফুসফুসের মধ্যে অ্যালভিওলাই চুপসে যেতে বন্ধ করা হচ্ছে সারফেস টেনশনের প্রধান কাজ। তাহলে প্রধান কাজ হচ্ছে ফুসফুসগুলো যাতে চুপসে না যায়, ফুসফুসগুলো যাতে শুকিয়ে না যায়, এবং ফুসফুসগুলো যাতে সঠিকভাবে বায়ু, ফুসফুসের অ্যালভিওলাইয়ের মধ্যে যাতে সঠিকভাবে বায়ুর আদান প্রদান ঘটে, সেই কার্যটা করে থাকে এই ডাই পাল বিটয়েল ফসফোডাইডিল কোলিন নামক পদার্থ বা ফুসফুসীয় বা পালমোনারি সারফেক্ট্যান্ট। কোথা থেকে খরিত? এটা জেনারেলি আমাদের নিউমোসাইটিক যে টু সেল আছে সেই নিউমোসাইটিক টু সেল থেকে এই ফুসফুসের সারফেক্ট্যান্টটা আমাদের শরীরে খরিত হয় বা আমাদের লাংসের ভিতরে খরিত হয়। এরপর ভাইরাস যখন নিউমোসাইটিক টু সেলে প্রবেশ করে, এবার সরাসরি যদি আমরা এই ভাইরাল ইনফেকশনের পাথওয়েটা লক্ষ্য করি, তাহলে নিউমোসাইটিক টু সেলের ছবি এখানে বড় করে করা হয়েছে এবং এখানে দেখানোর চেষ্টা করা আছে। তাহলে নিউমোসাইটিক টু এর ছবিটা বড় করে করেছি না, একটা ভাইরাসের একটা SARS ভাইরাসের বা CoV-2 ভাইরাসের যে অংশগুলো আছে বাইরে যে প্রোটিন থাকে সেগুলো হলো এস প্রোটিন বা স্পাইক প্রোটিন। এখানে আছে এগুলো হচ্ছে জেনারেল প্রোটিন, মেমব্রেন যেগুলো আছে মেমব্রেন এনভেলপ বা তার বাইরে যে এইগুলো আছে, ভিতরে যেটা আছে ভিতরে যে প্লাজমেটিক বস্তু আছে সেটা হচ্ছে এদের জেনারেলি প্লাস এস আরএনএ, অর্থাৎ প্লাস সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থাকে। এটা জেনারেলি এই সমস্ত এইগুলো এই ভাইরাসগুলো সরাসরি
ফুসফুসে প্রবেশ করার জন্য বা সেলের ভিতর হোস্ট সেলের ভিতর প্রবেশ করার জন্য জেনারেলি হোস্ট সেলের শরীরের বাইরে যে রিসেপ্টর থেকে তাকে খুব ভাবে কার্যকরীভাবে তাকে ব্যবহার করে এখানে যে রিসেপ্টরের সহায়তায় কোষের ভিতরে প্রবেশ করে তার নাম হচ্ছে এনজিও এসিই 2 রিসেপ্টরের সহায়তায় এই কোষের ভিতরে প্রবেশ করে। জেনারেলি কি হয় না, জেনারেলি কোষের ভিতরে প্রবেশ করার জন্য বা কোষের ভিতরে প্রবেশ করে ওই স্পাইক প্রোটিন এবং এসি2 এর মধ্যে একটা অ্যাফিনিটি লক্ষ্য করা যায়। এই অ্যাফিনিটি থ্রু আউট এর মধ্যে কিছু মডিফিকেশন ঘটে, যে মডিফিকেশনের মধ্যে দিয়ে জেনেটিক ম্যাটেরিয়াল কোষের ভিতরে প্রবেশ করে বা হোস্ট সেলের ভিতরে প্রবেশ করে। তাহলে হোস্ট সেলের ভিতরে আরএনএ প্রবেশ করলো, এখানে যে আরএনএ, সেই আরএনএ আমি আগেই বলেছি প্লাস এসএস আরএনএ প্লাস সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। প্লাস সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ হচ্ছে এমন এক ধরনের আরএনএ যে আরএনএ সরাসরি কোনো কোষে প্রবেশ করার পরে সরাসরি তাকে ট্রান্সলেশন প্রক্রিয়ার মধ্যে প্রোটিন তৈরি হতে পারে। অর্থাৎ কোনো ভাইরাসের আরএনএ যদি প্লাস স্ট্র্যান্ড আরএনএ হয় বা সেম স্ট্র্যান্ড আরএনএ হয় তাহলে সেই আরএনএ সরাসরি কিন্তু কোষের ভিতরে প্রবেশ করার পর হোস্ট কোষের ভিতরে প্রবেশ করার পর সেখান থেকে সরাসরি প্রোটিন তৈরি হতে পারে। তা জেনারেলি কি হয়, এসএস আরএনএ চলে যায় কোথায় না রাইবোজোম। আমরা জানি প্রোটিন তৈরি ফ্যাক্টরি বলা রাইবোজোমকে, রাইবোজোম চলে যায়। রাইবোজোমে যাওয়ার পর এখানে কি হয়, রাইবোজোমে যাওয়ার পর এখানে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে এখানে প্রোটিন তৈরি হয়, বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়। ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন তৈরি, এটা একটা পদ্ধতি গেল যেটা এসএসআরএনএ ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে রাইবোজোমে অসংখ্য প্রোটিনের সৃষ্টি করে। আরেকটা দিক হচ্ছে কি, না এই যে ভাইরাসের যে আরএনএ, সেই ভাইরাসের আরএনএ আরেকটা প্রক্রিয়ার মাধ্যমে ভাইরাল আরএনএ ডিপেন্ডেন্ট পলিমারেজ, ভাইরাসের মধ্যে যে এনজাইম থাকে সেটা হচ্ছে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। সেই আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজের সহায়তায় অসংখ্য আরএনএ কপি সৃষ্টি করে। এই আরএনএ কপিগুলো প্রত্যেকটি কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ কপি। ক্লিয়ার? তাহলে অসংখ্য আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজের সহায়তায় অসংখ্য প্লাস স্ট্র্যান্ড আরএনএ সৃষ্টি করে। আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পল এর সহায়তায় অসংখ্য প্লাস স্ট্র্যান্ড আরএনএ সৃষ্টি করে। ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন তৈরি করে। এরপর কি হয়, যে প্রোটিনগুলো সিনথেসিস হয় সেই প্রোটিনগুলো প্রোটিনেজ নামক এনজাইমের সহায়তায় প্রোটিনেজ নামক এনজাইমের সহায়তায় বিশিষ্ট হয়ে ভাইরাসের শরীরের ভিতরে যে সমস্ত প্রোটিনগুলো থাকে, অর্থাৎ স্পাইক প্রোটিন, তার মেমব্রেন প্রোটিন, তার এনভেলপ প্রোটিন, এই সমস্ত প্রোটিনগুলোতে রূপান্তরিত হয়। অর্থাৎ যে প্রোটিনগুলো সৃষ্টি হয়েছে সেই প্রোটিনগুলো মডিফিকেশনের মাধ্যমে, প্রোটিয়েজের মাধ্যমে, প্রোটিয়েজ কিছু নয়, প্রোটিন বিশেষ করে এক ধরনের এনজাইম যে ওই প্রোটিনগুলোকে বিরোধ প্রোটিনগুলোকে প্রোটিন শৃঙ্খলীকরণের মাধ্যমে তাদেরকে খণ্ডিতকরণের মাধ্যমে ভাইরাসের শরীরে যে সমস্ত প্রোটিন অংশগুলো থাকে সেই প্রোটিন অংশগুলো তৈরি করে, যেমন স্পাইক প্রোটিন তৈরি হয়, আরো বিভিন্ন রকম যে অ্যাসোসিয়েটেড প্রোটিনগুলো থাকে সেই অ্যাসোসিয়েটেড প্রোটিনগুলো এর মধ্যে তৈরি হয়। এরপর কি হয় না, এরপরে যে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ এবং যে প্রোটিন, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ এবং প্রোটিন এই দুটো উভয়ই কিন্তু একসাথে অ্যাসেম্বল হয়, মানে উভয় একসঙ্গে কিন্তু সংযুক্তিকরণ ঘটে। উভয় একসঙ্গে যখন সংযুক্তিকরণ ঘটে তখন কি হয় না, পোষক কোষের ভিতরে অপত্য ভাইরাসের সৃষ্টি হয়। পোষক কোষের ভিতরে অপত্য ভাইরাসের সৃষ্টি হয়। অসংখ্য পোষক কোষের ভিতরে অপত্য ভাইরাসের সৃষ্টি হয়ে থাকে এবং আলটিমেট পোষক কোষের ভিতরে যখন প্রচুর পরিমাণে ভাইরাস সৃষ্টি হয় তখন সেই ভাইরাস কি হয়, পোষক কোষ পাস করে বা পোষক কোষ ধ্বংস করে বাইরে রিলিজ হয়। তাহলে রিলিজ হয়ে থাকে। এটা হলো জেনারেল সাইকেল পাথওয়ে, মানে এভাবেই নিউক্লিওসাইড সেলের ভিতরে প্রবেশ করে এবং নিউক্লিওসাইড সেলের ভিতরে প্রবেশ করার পর নিউক্লিওসাইড সেলের ভিতরে লাইফ সাইকেলটা এইভাবে কমপ্লিট করে SARS-CoV-2 ভাইরাস। এরপর হচ্ছে এখানে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে পোষক কোষের ভিতরে প্রবেশ করার পর নিউক্লিওসাইডিক সেলে প্রবেশ করলো। নিউক্লিওসাইডিক সেল এ প্রবেশ করার পর যখন পোষক কোষে যখন ফুসফুসের মধ্যে ভাইরাসগুলো নিউক্লিওসাইডিক সেলের মধ্যে অবস্থান করে লাইফ সাইকেল কমপ্লিট করে তখন কি হয়, ফুসফুসের মধ্যে অবস্থিত ম্যাক্রোফাজ নামক যে সেল থাকে সেই ম্যাক্রোফাজ সেল অ্যাক্টিভেট হয় এবং ম্যাক্রোফাজ সেল অ্যাক্টিভেট হলে যেটা হয় এখানে সেটা হচ্ছে সাইটোকাইন বা ইন্টারলিউকিন নামক পদার্থের ক্ষরণ ঘটে। এই সাইটোকাইন বা ইন্টারলিউকিন নামক যে পদার্থ, সেই সাইটোকাইন বা ইন্টারলিউকিন নামক পদার্থ কি হয়, এরপর আস্তে আস্তে ধীরে ধীরে ওরা কি হয় না, প্লাজমা ওই আমাদের অ্যালভিওলাই বাইরের মেমব্রেন, সেই বাইরের মেমব্রেন ভেদ করে তার নিকটস্থ যে ব্লাড ভেসেল আছে সেই ব্লাড ভেসেলের ভিতরে প্রবেশ করতে আরম্ভ করে। যখন সাইটোকাইন ব্লাড ভেসেলের ভিতরে প্রবেশ করতে আরম্ভ করে তখন যে ঘটনাটা ঘটে, ব্লাড ভেসেলের ভেসোডাইলেশন ঘটে। ভেসোডাইলেশন মানে হচ্ছে ব্লাড ভেসেলের পরিমাণ যা আয়তন যা থাকে তার তুলনায় বড় হয়ে যায়। ফলে কি হয়, ব্লাড ভেসেল ফুলতে আরম্ভ করে। যখনই ব্লাড ভেসেল ফুলতে আরম্ভ করে বা তার ভিতরের অংশ যখন ফুলে যেতে আরম্ভ করে তখন ব্লাড ভেসেল মধ্যস্থ যে ফ্লুইড বা ব্লাড ভেসেল মধ্যস্থ যে
তরল আছে সেই তরল ধীরে ধীরে কি করে না শরীরের সেই ব্লাড ভেসেল থেকে আস্তে আস্তে পালমোনারি ক্যাভিটি বা ফুসফুস ক্যাভিটির মধ্যে এই লিকুইডগুলো প্রবেশ করতে চেষ্টা করে, লিকুইড বা তরল প্রবেশ করতে চেষ্টা করে ভেসোডাইলেশনের ফলে। অর্থাৎ অ্যালভিওলার ভিতর ধীরে ধীরে তরলের পরিমাণ বাড়তে আরম্ভ করে। অ্যালভিওলার মধ্যে তরলের পরিমাণ ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে, ফলে অ্যালভিওলার মধ্যে কি হয় না অ্যালভিওলার তরল পূর্ণ হয়ে যায়, যেটাকে স্রোত বা এডিওমা বলা হয়। এবার ওটা পড়ে যাচ্ছে, তার আগে চলে যায় সাইটোকাইন বেশি পরিমাণ ক্ষরণ হওয়ার ফলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে সাইটোকাইন বেশি পরিমাণ ক্ষরণ হলো। সাইটোকাইন বেশি পরিমাণ ক্ষরণ হওয়ার ফলে কি হয় রক্ত জালে সম্প্রসারণ বা ভেসোডাইলেশন ঘটে। ভেসোডাইলেশন ঘটার পর কি হয় না বায়ুথলিতে তরল জমা হয়। বায়ুথলিতে যদি তরল জমা হলে বায়ুথলির যে পৃষ্ঠলগ্নতা সারফেস টেনশন আগেই বলেছিলাম যেটা ডিপিসিসি তৈরি করেছে, সারফেস টেনশন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পৃষ্ঠলগ্নতার সারফেস টেনশন নষ্ট হয়ে যায়, ফলে কি হয় যে সারফেস টেনশন পৃষ্ঠলগ্নতা নষ্ট হয়ে সারফেস টেনশন বেড়ে যায়। জেনারেলি ডিপিসিসি সারফেস টেনশনকে কমায়, চুপসে যাওয়া থেকে রোধ করে। কিন্তু যখন এই ঘটনা ঘটে জল জমে, যখন এই ডিপিসিসির ক্ষমতা নষ্ট হতে আরম্ভ করে বায়ুথলির পৃষ্ঠলগ্নতা বা সারফেস টেনশন অধিক পরিমাণে বেড়ে যায়, ফলে গেল বায়ুথলি চুপসে যায়, বায়ুথলি চুপসে যেতে আরম্ভ করে। এই যে বায়ুথলি চুপসে যায় এবং বায়ুথলি প্রচুর পরিমাণে চুপসে যেতে আরম্ভ করে, অর্থাৎ বায়ুথলি যে নর্মাল ফাংশন সেই নর্মাল ফাংশন আস্তে আস্তে ডিক্রিজ হয়। যখনই বায়ুথলির নর্মাল ফাংশন ডিক্রিজ হয় তখন কি হয় শরীরের মধ্যে হাইপক্সিক কন্ডিশনের সৃষ্টি হয় বা হাইপক্সিয়ার সৃষ্টি হয়, অর্থাৎ শরীরের মধ্যে অক্সিজেনের ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যায়। তো যখন হাইপক্সিক কন্ডিশন ক্রিয়েট হলো, হাইপক্সিক কন্ডিশন ক্রিয়েট হওয়ার পর যে ঘটনাটা ঘটে আমাদের শরীরে যে শ্বাসক্রিয়া, সেই শ্বাসক্রিয়া আমাদের ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে, অর্থাৎ সেই ব্যক্তি তীব্রভাবে তখন শ্বাসকষ্ট সেই ব্যক্তির অনুভূত হয়। এটা হলো একটা মেকানিজম। দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে সাইটোকাইন সরাসরি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর ক্রিয়া করে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর ক্রিয়া করার পর এই হাইপোথ্যালামাসকে আমাদের ইমিটেট করে। হাইপোথ্যালামাসকে ইমিটেট করার পর কি হয় হাইপোথ্যালামাস থেকে প্রচুর পরিমাণে প্রোস্টাগ্ল্যান্ডিন পলিপেপটাইড পদার্থ প্রোস্টাগ্ল্যান্ডিন গঠিত হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন হচ্ছে এমন একটি পদার্থ যে আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার অতিরিক্ত প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ ক্ষরণ হওয়ার জন্য শরীরের তাপমাত্রা একটা নির্দিষ্ট লেভেলের থেকে বেশি বেড়ে যায়, ফলে কি হয় ফিভারের মতন কন্ডিশন হয়। তাহলে এখানে শ্বাসকষ্টের মতন কন্ডিশন হলো, এখানে ফিভারের মতন কন্ডিশন হলো, দুটো কন্ডিশন পাওয়া গেল। সাইটোকাইনের অতিরিক্ত ক্ষরণের ফলে একই রকম ভাবে ভেসোডাইলেশন হওয়ার জন্য রক্ত থেকে প্লাজমা বা জল পরিমাণ বেড়ে যেতে থাকে, ফলে কি হয় রক্তের যে ভলিউম সে ভলিউম কমে যায়। রক্তের ভলিউম কমার জন্য কি হয় আমাদের শরীরের যে অক্সিজেনের পার্সিয়াল প্রেসার বা পার্শ্ব চাপ আছে, সেই অক্সিজেনের পার্সিয়াল চাপও আমাদের ধীরে ধীরে কমতে আরম্ভ করে। অক্সিজেনের পার্সিয়াল চাপ কমার ফলে কি হয় বিপি কমে যেতে থাকে, ব্লাড প্রেসার আমাদের কমে যেতে থাকে, ফলে কি হয় শরীরে একই রকম হাইপক্সি অবস্থার সৃষ্টি হয়। যখনই শরীরে হাইপক্সি অবস্থার সৃষ্টি হয় আমাদের শরীরের বিভিন্ন যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোতে সঠিক পরিমাণে আমাদের অক্সিজেনের যোগান ঘটে না, ফলে অর্গানগুলোতে আমাদের কি হয় সঠিক পরিমাণে অক্সিজেন যোগান না ঘটার জন্য অর্গানগুলোতে অক্সিজেন ডেফিসিয়েন্সি সৃষ্টি হয়, ফলে ধীরে ধীরে কি হতে পারে বিভিন্ন ধরনের মাল্টি অর্গান ফেলিওরের মতো ঘটনা ঘটতে পারে। বিভিন্ন ধরনের মাল্টি অর্গান ফেলিওর, অর্থাৎ যে অর্গানে অক্সিজেন পাবে না সেই অর্গানে ফেলিওরের মতো কন্ডিশন সৃষ্টি হতে পারে। তাহলে এটা হলো শ্বাসক্রিয়া বৃদ্ধি হবে, অতিরিক্ত পরিমাণে শ্বাস-প্রশ্বাস হবে, অর্থাৎ শ্বাসকষ্টের মতো কন্ডিশন সৃষ্টি হবে, মাল্টি অর্গান ফেলিওর হতে পারে, আর কি হতে পারে ফিভার বা তাপমাত্রা বৃদ্ধি হতে পারে প্রোস্টাগ্ল্যান্ডিন অতিরিক্ত ক্ষরণের জন্য। এরপর হচ্ছে যখনই সাইটোকাইন এই অতিরিক্ত পরিমাণে ভিতরে ক্ষরিত হয় তখন কি হয় প্রচুর পরিমাণে রক্তস্থিত প্রচুর পরিমাণে নিউট্রোফিল ভিতরে প্রবেশ করতে আরম্ভ করে, আলটিমেটলি একটা নির্দিষ্ট দশার পরে ফ্লুইড একটা অ্যালভিওলার ভিতরে অসংখ্য ফ্লুইড প্রচুর ফ্লুইড তো জমে আছে আগে থেকে, তার তথ্য বিভিন্ন ধরনের নিউট্রোফিল কণিকা জমা হয়ে একটা ক্লাম্পিং অবস্থার সৃষ্টি করে, ফলে কি হয় এই সময় যে ঘটনাটা ঘটে এই সময় কি হয় নিউমোনিয়ার সৃষ্টি হয় এবং যেহেতু অ্যালভিওলারে তরল আছে সেই তরল থেকে পরবর্তীকালে কফ বা শ্লেষার উৎপত্তি ঘটে, তাহলে জেনারেলি এই ধরনের সিম্পটমগুলো লক্ষ্য করা যায় এই কারণের জন্য। একটা কারণ বললাম শ্বাসক্রিয়ার বৃদ্ধি, সাইটোকাইন ক্ষরণ থেকে, প্রত্যেকটা ঘটনা কিন্তু সাইটোকাইন ক্ষরণ থেকে হয়। অ্যাকচুয়ালি এখানে সাইটোকাইন অতিরিক্ত পরিমাণে সাইটোকাইন ক্ষরণের জন্য সাইটোকাইন স্টর্মিং এর মতো একটা ঘটনা এখানে লক্ষ্য করা যায়, অতিরিক্ত সাইটোকাইন ক্ষরণ, যার জন্য বিভিন্ন ধরনের মেকানিজম ঘটে। তাহলে শ্বাসক্রিয়ার বৃদ্ধি অর্থাৎ শরীরের মধ্যে শ্বাসক্রিয়া স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বৃদ্ধি পেয়ে যেতে পারে। ফিভার, প্রচুর পরিমাণে ফিভার, এটা 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে, 104 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। মাল্টি অর্গান তার ফেলিওর হতে পারে সেই ব্যক্তি,
ঠিক আছে, সেই ব্যক্তির নিউমোনিয়া সৃষ্টি হতে পারে, তীব্রভাবে নিউমোনিয়া, এবং শ্লেষার উৎপত্তি লক্ষ্য করা যেতে পারে সেই ব্যক্তির মধ্যে। একটা সার্স ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করার পর তার ইনকিউবেশন পিরিয়ড বলতে একটা ভাইরাস শরীরে প্রবেশ করার পর তার রোগ লক্ষণ যতদিন না প্রকাশ হয় সেই মাঝখানে যে পিরিয়ডটা থাকে সেই পিরিয়ডটাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। লক্ষ্য করে দেখা গেছে একটা সার্স ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড প্রায় 4 থেকে 14 দিনের মতো হয়, তবে এটা অনেক ক্ষেত্রে 24 দিনও হতে পারে, 24 দিনও হতে পারে। ঠিক আছে, তাহলে সার্স ভাইরাসের ক্ষেত্রে এই ঘটনাগুলো লক্ষ্য করা যায়। জেনারেল এই আইডিয়া একটা নলেজ দেওয়া হলো SARS-CoV-2 ভাইরাস কিভাবে আমাদের শরীরে কাজ করে এবং কিভাবে আমাদের শরীরে বিভিন্ন ধরনের অর্গান ফেলিওর বা আমাদের লাংসের ক্ষতিগ্রস্ততা ঘটায় এবং আলটিমেটলি ডেডলি মানুষ মারা পর্যন্ত যেতে পারে। বিশেষ করে যাদের রেসপিরেটরি ডিসঅর্ডার আছে, যারা ব্রঙ্কাইটিস, যারা হাঁপানি, যারা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে ভোগেন, সুগারে ভোগেন, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে। তো আজকের ভিডিওতে এইটুকুই আমি বিশ্লেষণ করলাম। যদি আপনাদের এটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।